হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই বায়ুদাদা ইউটিউব চ্যানেলে। তো আজকের আমাদের টপিক হচ্ছে পরাগযোগ এবং নিষেক। এর আগের দিন আমরা ফুলের গঠনগত বিন্যাস সম্বন্ধে জেনে নিয়েছি। তো আজকে আমরা পরাগযোগ এবং নিষেক সম্বন্ধে জানবো। আজকের ক্লাসটি ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই মন দিয়ে পুরো ক্লাসটি করবে। কিন্তু আজকের ক্লাসটি ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো, তো আজকের ক্লাসটি শুরু করি। তো প্রথমে আমরা যেটা জানবো, প্রথম টপিক আমাদের হচ্ছে পরাগযোগ। আমরা প্রথমে পরাগযোগ তো আমরা প্রথমে পরাগযোগ সম্বন্ধে জানবো। পরাগযোগ জিনিসটা হচ্ছে যে যে পদ্ধতিতে কোনো একটি গাছের ফুলের মধ্যে থেকে পরাগ রেণু, পরাগযোগ মানে পরাগযোগ কথার অর্থ হচ্ছে পরাগ রেণু। কোনো একটি গাছের ফুলের পরাগরেণু সেই গাছের একই ফুলে, সেই ফুলে অথবা সেই গাছের অন্য একটি ফুলে অথবা সেই অন্য কোনো গাছের অন্য একটি ফুলে গিয়ে পড়ে পরাগযোগ সম্পন্ন হয়, তাকে বলা হয় পরাগযোগ। অর্থাৎ কোনো একটি গাছের পরাগরেণু অন্য গাছের বা সেই গাছের একই ফুলে কিংবা সেই গাছের অন্য কোনো ফুলে অথবা অন্য কোনো গাছের অন্য কোনো ফুলে গিয়ে স্থানান্তরিত হয়, অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে। একটি গাছ থেকে অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে স্থানান্তর অন্য কোনো গাছের ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে বলা হয় পরাগযোগ। পরাগযোগ দুই প্রকার, এটি দুই প্রকার, প্রকারভেদ। পরাগযোগের প্রকারভেদ আমাদের জানতে হবে। পরাগযোগ দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগযোগ এবং একটি হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, এই দুই ধরনের পরাগযোগ দেখা যায় কিসে? নাকি ফুলের মধ্যে। স্বপরাগযোগ জিনিসটা কি? আচ্ছা, আরেকবার আমি বলে দিই পরাগযোগ জিনিসটা কি এবং এর প্রকারভেদ। তো পরাগযোগ হলো যে পদ্ধতিতে কোনো একটি গাছের একটি ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা সেই গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে অথবা অন্য কোনো গাছের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে বলা হয় পরাগযোগ। তো আমাদের পরাগযোগ হলো, পরাগযোগ দুই প্রকার, একটা হচ্ছে স্বপরাগযোগ এবং একটা ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কাকে বলবো? তো প্রথমে আমরা 1 নাম্বার অর্থাৎ স্বপরাগযোগ সম্বন্ধে জানবো। স্বপরাগযোগ জিনিসটা কি? নাকি একই গাছের মধ্যে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। স্বপরাগযোগ কথাটার অর্থ হলো যা ঘটবে একই গাছের মধ্যে ঘটবে। অর্থাৎ একটি গাছ থেকে, একটি কোনো গাছ আছে, সেই গাছের মধ্যে যত ফুল আছে সেই ফুল থেকে, অর্থাৎ সেই গাছের ধরো একটি গাছে 4টা ফুল আছে, যে কোনো একটা ফুলের পরাগরেণু সেই ফুলেই, যদি উভলিঙ্গ ফুল থাকে তাহলে সেই ফুলেই, কিংবা যদি অন্য কোনো গাছে উভলিঙ্গ যদি না থাকে কিংবা অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে যদি স্থানান্তরিত হয়, একই গাছের অন্য কোনো ফুলে স্থানান্তরিত হলো, তাহলে তাকে বলবো স্বপরাগযোগ। এবার ইতর পরাগযোগ কাকে বলবো? ইতর পরাগযোগ বলবো অন্য গাছের মধ্যে যা ঘটবে অন্য গাছের মধ্যে ঘটবে। অর্থাৎ একটি কোনো গাছ থেকে, এটা একটা ফুলের গাছ, এখান থেকে একটি পরাগরেণু অন্য কোনো গাছের ফুলে গিয়ে স্থানান্তরিত হলো, একে বলা হয় স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ এই একই গাছের মধ্যে কোনো একটি পরাগরেণু একই ফুলের মধ্যে কিংবা একই গাছের অন্য একটি ফুলে, একে বলা হয় স্বপরাগযোগ, একে বলা হচ্ছে স্বপরাগযোগ।
এবং একে বলা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ জিনিসটা কি আমরা বুঝে গিয়েছি। এবার আমাদের এদের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে হবে। স্বপরাগযোগের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানবো। স্বপরাগযোগের কয়েকটা বৈশিষ্ট্য তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, যেমন এই পরাগযোগ বেশিরভাগ উভলিঙ্গ। কয়েকটা বৈশিষ্ট্য আমাদের জানবি। বৈশিষ্ট্যের মেন পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, যেমন উভলিঙ্গ ফুলেদের মধ্যে স্বপরাগযোগ ঘটে। 2 নম্বর হচ্ছে বাহকের প্রয়োজন হয় না, এক্ষেত্রে বাহকের প্রয়োজন লাগে না। 3 নাম্বার, এক্ষেত্রে প্রকরণ সৃষ্টির সম্ভাবনা কম। এই কটা বৈশিষ্ট্য আমাদের জানলে হবে। আরও অনেক ধরনের বৈশিষ্ট্য হয়, তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে। তো কয়েকটা বৈশিষ্ট্য, যেমন উভলিঙ্গ, এটা উভলিঙ্গ ফুলের মধ্যে। উভলিঙ্গ ফুল মানে কি, যে ফুলের মধ্যে পুংধানী এবং স্ত্রীধানী দুই থাকে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল, যেমন জবা ফুল। 2 নম্বর হচ্ছে বাহকের প্রয়োজন হয় না, অর্থাৎ ফুলের যে পরাগরেণু একটি ফুল থেকে অন্য ফুলে যাবে, তো এক্ষেত্রে কি বাহকের প্রয়োজন তো লাগবে, কিন্তু এক্ষেত্রে যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে অথবা একই গাছের অন্য ফুলে হচ্ছে, তাই এক্ষেত্রে খুব একটা বাহকের প্রয়োজন হয় না। এবার প্রকরণ সৃষ্টি হয় না কথাটা কি, নাকি একই ফুলের মধ্যে, যেহেতু একই ফুলের মধ্যে হচ্ছে, তাই এক্ষেত্রে প্রকরণ সৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। এবার আমরা ইতর পরাগযোগের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জানব। ইতর পরাগযোগের কয়েকটা বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জেনে নিই। ইতর পরাগযোগের কয়েকটা বৈশিষ্ট্য, যেমন একটা হচ্ছে এক্ষেত্রে একলিঙ্গ ফুল, এখানে যেগুলো আছে এগুলোকে উল্টে দিলে এখানকারও বৈশিষ্ট্য হয়ে যাবে। একলিঙ্গ ফুলেদের মধ্যে এক্ষেত্রে ইতর পরাগযোগ ঘটে। 2 নাম্বার, বাহকের প্রয়োজন এখানে হয় না, কিন্তু এখানে বাহকের প্রয়োজন হয়। এখানে বাহকের প্রয়োজন হয় না, কিন্তু এখানে কিন্তু বাহকের প্রয়োজন হয়। 3 নাম্বার, প্রকরণ সৃষ্টি হয়। এক্ষেত্রে যেহেতু একটি গাছ থেকে অন্য গাছে যায়, তাই এক্ষেত্রে প্রকরণ সৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এবার আমাদের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা। যেমন এটা কি, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা কি, আমাদের এবার এটা জানতে হবে। দেখো, বাহকের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাকে কোশ্চেন দিবে, বাহকের প্রয়োজনীয়তা সম্পর্কে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি দেখো। তো প্রথম হচ্ছে আমাদের বাহকের প্রয়োজনীয়তা। বাহকের প্রয়োজনীয়তা সম্পর্কে সুবিধা এবং অসুবিধা দিবে। তো প্রথমে স্বপরাগযোগের ক্ষেত্রে আমরা সুবিধাগুলো দেখব, এবং তারপরে ইতর পরাগযোগের ক্ষেত্রে আমরা সুবিধাগুলো দেখব। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ একদিকে লিখে নিচ্ছি। ইতর পরাগযোগ একদিকে আছে আমার স্বপরাগযোগ, একদিকে আছে আমার ইতর পরাগযোগ। এবার এর ক্ষেত্রে আমরা সুবিধা এবং অসুবিধা দেখব। স্বপরাগযোগের প্রথমে সুবিধাগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখব সুবিধা। আচ্ছা, তো বাহকের প্রয়োজনীয়তা। স্বপরাগযোগে বাহকের কি প্রয়োজন হয়? না, এখানে কোনো বাহকের প্রয়োজন হয় না। বলে কি হয়, বাহকের প্রয়োজন হয় না, তার ফলে এক্ষেত্রে যেহেতু বাহকের প্রয়োজন হয় না, তো এর সুবিধা কি? স্বপরাগযোগে বাহকের না থাকার সুবিধাটি কি? নাকি এর ক্ষেত্রে সুবিধাটি হলো যে এক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হয় না বলে পরাগযোগের নিশ্চয়তা বাড়ে, বেশি হয়।
নিশ্চয়তা বেশি হয় মানে কি, পরাগ রেণুটি একটি ফুল থেকে, যেহেতু এক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, তাই এক্ষেত্রে ডাইরেক্ট এখানে আসছে, অর্থাৎ এখান থেকে পরাগ রেণুটা এখানে সোজাসুজি চলে আসতে পারছে, তাই এক্ষেত্রে কোনো বাহকের প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ বাহকের, যদি বাহক থাকতো তাহলে এক্ষেত্রে পরাগ রেণুর কিন্তু অপচয় বেশি হতো। তো এক্ষেত্রে যেহেতু বাহকের প্রয়োজন হচ্ছে না, তাই এক্ষেত্রে প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে পরাগ যোগের নিশ্চয়তা বাড়ে। পরাগ যোগের নিশ্চয়তা বাড়ে। এবার 2 নম্বর যে সুবিধা, 2 নম্বর সুবিধাটি হচ্ছে যে স্বপরাগ যোগে পরমাণুর পরাগ রেণুর অপচয় কম হয়। এক্ষেত্রে বাহক থাকছে না, বাহক না থাকলে পরাগ রেণুর অপচয় কম হয় আমি বললাম। তো পরাগ রেণুর অপচয় কম হয়, তো এটা হচ্ছে সুবিধা। এবার আমাদের জানতে হবে অসুবিধা। এবার আমাদের এদের অসুবিধাগুলো জানতে হবে। অসুবিধা কি? যেহেতু এক্ষেত্রে বাহকের প্রয়োজন হচ্ছে না, তাই এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে স্বপরাগযোগে বাহক লাগে না বলে অন্য ফুলের সঙ্গে ইতর পরাগযোগ সম্ভব হয় না। এক্ষেত্রে ইতর পরাগযোগ সম্ভব হয় না। এবার আমাদের জানতে হবে ইতর পরাগযোগের কয়েকটি সুবিধা এবং অসুবিধা। তো ইতর পরাগযোগের কয়েকটি সুবিধা জেনে নিই। প্রথম যে সুবিধা ইতর পরাগযোগে, সেটা হচ্ছে যে ইতর পরাগযোগে বায়ু, জল, বিভিন্ন প্রকার বাহকের প্রয়োজন হয়। বাহকের প্রয়োজনের ফলে এক্ষেত্রে কি হয় নাকি পরাগযোগ অনেকাংশে নিশ্চিত হয়, পরাগযোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। তো বাহকের ফলে কি হয় নাকি পরাগযোগের নিশ্চয়তা বাড়ে। এটা হচ্ছে সুবিধা। এবার আমাদের জানতে হবে অসুবিধা। এর কয়েকটি অসুবিধা সম্বন্ধে আমাদের জানতে হবে। অসুবিধা কি? এক্ষেত্রে বাহকের যেহেতু উপস্থিত থাকছে, তো এটা বাহকের উপস্থিতিতেই পরাগযোগ সম্ভব হবে, কিন্তু বাহক যদি না থাকে, বাহকের অনুপস্থিতিতে এটি পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে। তো 1 নম্বর হচ্ছে বাহকের ওপর অতি নির্ভরশীলতা, বাহকের উপর অতি নির্ভরশীলতা। এবার আরেকটা অসুবিধা হচ্ছে 2 নম্বর, যে এক্ষেত্রে কি অধিক সংখ্যায় পরমাণুর অপচয় হয়, পরাগ রেণুর অপচয় হয়। পরাগ রেণুর অপচয় বেশি হয়। এক্ষেত্রে পরাগ রেণুর অপচয় বেশি হয়। এরপরে নেক্সট যে সুবিধা অসুবিধা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের উদ্ভবটা আমাদের জানতে হবে। এক্ষেত্রে স্বপরাগযোগের ক্ষেত্রে এর সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এক্ষেত্রে যেহেতু বাহকের প্রয়োজন হয় না, অর্থাৎ স্বপরাগযোগ কি নাকি একই গাছের মধ্যে হয়, এর ফলে চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে। চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে। এক্ষেত্রে, কারণ একই গাছের মধ্যে একই ফুলের মধ্যে হচ্ছে, তো অন্য ফুলের মধ্যে ইতর পরাগযোগ যেহেতু হচ্ছে না, তো এক্ষেত্রে চরিত্রটা তো একই থাকছে, চরিত্রটা তো আর পাল্টাচ্ছে না।
তো চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে। কিন্তু এর অসুবিধা কি? এর কয়েকটি অসুবিধা আছে। যেমন প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে যে এর ফলে কি হয়, দুর্বল অপত্য তৈরি হয়। এর ফলে দুর্বল অপত্যের সৃষ্টি হয়। এবার দুর্বল অপত্যের সৃষ্টি হয়। 2 নম্বর অসুবিধাটা হচ্ছে যে অপত্যের অনাক্রমতা 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 এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা। ক্ষমতা হ্রাস পায়। অনাক্রমতা এবং অঙ্কুরোদ্গম ক্ষমতা এক্ষেত্রে হ্রাস পায়। 3 নম্বর অসুবিধা হলো, অসুবিধা এর খুব 3 নম্বর অসুবিধা হচ্ছে যে নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা কমে যায়। নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা কমে যায় অনেকটা। এবার এর ক্ষেত্রে ইতর পরাগযোগের ক্ষেত্রে সুবিধা কি? সুবিধা কি? প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এর ফলে কি এক্ষেত্রে যেমন চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে, এক্ষেত্রে দুর্বল অপত্যের সৃষ্টি হয়। এর অসুবিধা ছিল যে এক্ষেত্রে দুর্বল অপত্যের সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু অন্য ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, তাই এক্ষেত্রে এর ফলে সরল অপত্য তৈরি হয়, যা প্রতিকূল পরিবেশ, সবল অপত্য তৈরি হয়ে যা প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। এক্ষেত্রে ছিল দুর্বল, এক্ষেত্রে সবল অপত্যের সৃষ্টি হয়। আর কি? আর অপত্যের অনাক্রমতা অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায়। অপত্যের অনাক্রমতা ও অঙ্কুরোদ্গম ক্ষমতা হ্রাস পায়। এবার অসুবিধা জানতে হবে। এবার কয়েকটি অসুবিধা সম্পর্কে আমরা জানব। যেমন প্রথম যে অসুবিধা যেটা হচ্ছে এখানে চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে, কিন্তু এক্ষেত্রে চরিত্রের বিশুদ্ধতা বজায় থাকে না। তো এই যে সুবিধা অসুবিধার টপিকটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এখান পর্যন্ত আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।